আসসালামু আলাইকুম। আজ 13ই মে 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ইস্যুতে সফল হবার পরই কেন বিভক্তির রাজনীতি শুরু হলো, প্রশ্ন অনেকের। হাসিনা পুত্র জয় নিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বেরিয়ে এলো মমতাজের গোপন তথ্য, ইলিয়াস দিলেন নয়া খবর। এবার বিস্তারিত। আন্দোলনের সফল সমাপ্তির পরপরই এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম তার দুটি ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু মন্তব্য করেন যা আন্দোলন জুড়ে গড়ে ওঠা ঐক্যে ফাটল ধরায়। তার পোস্ট ঘিরে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতাদের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। একে অপরকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টাপাল্টি স্ট্যাটাস, পোস্ট ও মন্তব্য। উদ্ভূত পরিস্থিতিতে এনসিপির ভেতরে থেকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আমরা কি সবাইকে শত্রু বানিয়ে ফেলছি? বিএনপি, জামায়াত, বাম, এমনকি ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মের শরিকদের সঙ্গেও কি সম্পর্ক ছিন্ন করা আমাদের জন্য রাজনৈতিক আত্মঘাত নয়? অনেকে বলছেন, আন্দোলনের কৃতিত্ব নিজেদের ঘাড়ে নিতে গিয়ে এনসিপি মিত্রদের বিশ্বাস ভঙ্গ করেছে। কেউ কেউ আরও কড়া ভাষায় বলছেন, এনসিপি যদি সরকার গঠন করেও 6 মাসও টিকবে না, কারণ রাজনৈতিক বোঝাপড়া, সিদ্ধান্ত নেয়ার দক্ষতা এবং শিষ্টাচারের ঘাটতি প্রকট। আন্দোলনের সময় ও পরবর্তীকালে কয়েকটি ঘটনা এই বিরোধকে আরও ঘনীভূত করেছে। বিশেষ করে শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কিছু বিতর্কিত মন্তব্য ও গোলাম আজমের নামে স্লোগান দেওয়ার অভিযোগ এনসিপির দিকে ছুঁড়ে দেয় কিছু গোষ্ঠী। এনসিপি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরপন্থীদের সঙ্গে এনসিপি এবং বাকশাল নেতাকর্মীদের কথার লড়াই প্রকাশ্যে চলে আসে। এনসিপি পন্থীরা ৭১-এর যুদ্ধাপরাধ ইস্যুতে জামাতের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে শিবির সংশ্লিষ্টরা বলছেন, এনসিপি চেতনার রাজনীতি বিক্রি করে নতুন কিছু করার ভান করছে, কিন্তু ভেতরে তারা ভিন্ন উদ্দেশ্যে কাজ করছে। কেউ কেউ বলছেন, এনসিপি কোনো পলিটিক্যাল লয়ালটি বজায় রাখতে পারছে না। এই অবস্থায় দলটি স্থায়ীভাবে কোনো রাজনৈতিক জোটের ভরসা পাবে না। দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। কেউ কেউ বলছেন, জুলাই অভ্যুত্থানের কেন্দ্রে যারা ছিল তাদের আমরা দূরে ঠেলে দিচ্ছি। আমরা যদি সব পক্ষকে শত্রু বানাই তাহলে আমাদের মিত্র হবে কে? অন্যরা বলছেন, জাতীয় সঙ্গীত ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে এনসিপিকে টার্গেট করা হচ্ছে। যারা নিজেদের রাজনীতি দাঁড় করাতে পারেনি তারাই এখন উস্কানি দিচ্ছে। হাসনাদের ডাকে যারা মাঠে এসেছে তাদের দূরে ঠেলে দেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন একজন। ভোটের লড়াই নিয়ে বলা হয়, বাম কখনো এনসিপিকে ভোট দেবে না, এদের ফাঁদে পড়লে রাজনীতি শেষ। আর জাতীয় সঙ্গীত বিরোধিতা করা ছেলেটি শিবিরের ছিল না, কিন্তু বাকের এর দায় শিবিরকে দেওয়ার চেষ্টা করবে। এটা হাসিনা স্টাইল মন্তব্য করে একজন বলেন, বাকের একেবারে সব শেষ করে দিয়েছে, কেন্দ্রীয় প্রধানের ভার নিতে পারছে না। একজন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু রাজনীতির মাঠে আমরা কে? এই প্রশ্ন এখন এনসিপিকে তাড়া করছে। আরেকজন বলেছেন, জুলাই আন্দোলনের পক্ষে কথা না বলে ইতিহাসের পুরনো পাতায় ফিরে গিয়ে যারা গোলাম আজমের স্লোগান দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গণবিচার প্রক্রিয়া থামাতে চাচ্ছে। এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিভাজনের রাজনীতি কেউ জেতাতে পারে না। আপনারা যেভাবে ফেসবুকে দলীয় বিভক্তি উস্কে দিচ্ছেন তার পরিণতি ভয়াবহ হতে পারে। হয় আপনারা নিজেরাই ফাঁদে পড়েছেন, নয়তো নিজেদের জন্য ফাঁদ তৈরি করছেন। এই বিবৃতির সূত্র ধরে এনসিপির ভেতরেই আলোচনা শুরু হয়েছে। দলীয় বিবৃতি কি আদৌ সবাইকে নিয়ে হয়েছে? কেন আন্দোলনের কৃতিত্ব এককভাবে নেওয়া হলো? কেন পুরনো শত্রুদের প্ররোচনায় পড়ে রাজনীতির মূল প্রশ্নগুলো ভুলে গিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলীয় লাইন নির্ধারণ করা হচ্ছে? এক নেতা বলেন, আমরা রাজপথে সফল হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে ব্যর্থ হচ্ছি, কারণ আমরা বন্ধুহীন হয়ে পড়ছি। ভোটের মাঠে বামরা আমাদের গ্রহণ করবে না, শিবিরের সঙ্গে সংঘাত করে ডানপন্থী ছাত্ররা আমাদের দিকে আসবে না, তাহলে আমাদের ভোটার কোথায়? বিবৃতিতে আরও বলা হয়, 1947, 1971 এবং 2024 এই 3টি সময়কাল বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ৭১-এর গণহত্যায় অভিযুক্ত তাদের উচিত তাদের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যাখ্যা করা এবং 2024 সালের অভ্যুত্থান বাস্তবায়নে ভূমিকা রাখা।
সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। এখন থেকে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক হিসেবে বিবেচিত হবেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন। এরপর সেখানে তিনি মার্কিন নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। এ সময় পাসপোর্ট পাওয়ারও আবেদন করেন জয়। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 22 জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হবার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনাটি সরেজমিনে পরিদর্শনপূর্বক গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তে উক্ত আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামি মামলার এজাহার নামীয় 49 নং আসামি। তিনি মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়। এই আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করত। মামলার এজাহার নামীয় ও অজ্ঞাত পরিচয় পলাতক আসামিদের নির্দেশে প্ররোচনায় এবং মদতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ক্যাডারসহ মমতাজের ক্যাডাররা বেপরোয়াভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে আক্রমণ করে নির্বিচারে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং তাদের ছোড়া গুলিতে মোহাম্মদ সাগর গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়। মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে মঙ্গলবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 নং গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিক থেকে বের হয়ে যায়। তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামীয় আসামি। মমতাজের ফাইটটা গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিঙ্ক করেন। সেখানে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানিতে একথা বলেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। সকাল 10:02 দিকে শুনানি শুরু করেন জামায়াতে ইসলামের আইনজীবী এহসান এ সিদ্দিকী।
তিনি জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এটিই তো প্রথম ঘটনা যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। জবাবে আইনজীবী বলেন, হ্যাঁ, এটাই প্রথম আদালতের রায়ে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছে। আদালতে জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত ছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে জানিয়েছি যখন থেকে হাইকোর্ট জামাতের নিবন্ধন ইস্যুতে হাত দিয়েছে তখন থেকে হাত গুটিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। জামাতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায়ের অপেক্ষায় ইসি। জামাতের প্রতীক নিয়ে ইসি আইনজীবী আদালতকে বলেন, সুপ্রিম কোর্টের ফুল কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর জামাতের প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। নতুন করে কোনো প্রতীকের জন্য চাইলে আবেদন করতে পারবে জামাত। পরে আদালত মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবির আদেশ দেন। শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে দেয়া হলো না। বিরামহীন প্রচেষ্টার পর বলা হয়েছে, এসবির অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশ যেতে দেয়া যাবে না। সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুরের ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ইমিগ্রেশনে যাওয়ার পর তার গতিরোধ করা হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে। এ ব্যাপারে ব্যারিস্টার পার্থের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে, তবে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কি করবেন জানতে চাইলে পার্থ বলেন, আমি আইনের মানুষ, আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে। ধারণা করা হচ্ছে শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ শাইরার গতি রোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন। এবার পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গে। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ভারত হামলা চালিয়েছে এমন একটি ভুয়া ভিডিও এক্সে রিটুইট করে বিতর্কের মুখে পড়েন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর বিদেশ বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি। পরে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সোমবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্ট্যানলি জনি করাচিতে ভারতীয় নৌবাহিনীর হামলার মিথ্যা দাবি সম্বলিত ভিডিও রিটুইট করায় সমালোচনার মুখে পড়েন। এক্সে দেয়া এক পোস্টে স্ট্যানলি জনি বলেন, চারদিকে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার ও প্রোপাগান্ডা। তিনি আরও লেখেন, আমি সবসময় যাচাই করা তথ্য টুইট করার চেষ্টা করি এবং ষড়যন্ত্র তথ্য এড়িয়ে চলি, কিন্তু কখনো কখনো ধরে নিই অন্য কোনো বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম থেকে আসা তথ্য সত্যই হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনুসরণ এবং অনুকরণ এই দুটো শব্দের সঙ্গে সবারই পরিচয় আছে। আপনি কখনোই অনুকরণ করবেন না। অনুকরণ মানে নকল করা, অর্থাৎ ওই ব্যক্তিটির মতো আপনি হতে চান, ওই ব্যক্তিটির মতো আপনি সকল কিছু নকল করতে চান, তাহলে আপনি ব্যর্থ। কারণ আপনার মধ্যে নিজের একটা সত্তা আছে, প্রতিভার আগুন আছে। আপনি যদি তার সফলতার পথকে অনুসরণ করেন, মানে তিনি কীভাবে কি পন্থায় সফল হয়েছেন সেটাকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জন্য কাজে লাগবে। কারণ আপনি যা হয়ে উঠবেন তা একান্তই আপনার, তা স্বতন্ত্র, তা একেবারেই নিজস্ব। সুতরাং অনুকরণ নয়, বরং অনুসরণ করুন, অন্যের কর্মপন্থা অনুপ্রাণিত হন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করতে জম্মু কাশ্মীরে সেনা অভিযান পরিচালনা করেছে ভারত। অপারেশন কিলার নামের এই অভিযানে আজ মঙ্গলবার জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় 3 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনী। বার্তায় বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ 13 মে রোববার জম্মু কাশ্মীরের
শোপিয়ান জেলার সুকাল কেল্লেল এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। বার্তায় বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ 13 মে রোববার জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার সুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে এবং 3 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জম্মু কাশ্মীরে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক্স বার্তায়। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে বৈরসন উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। 2019 সালে পুলওয়ামা হামলার পর এটি ছিল ভারতের জম্মু কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ। অতর্কিত এ হামলার কয়েক ঘন্টার মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামের একটি সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানে নিহত হয়েছে 40 জন এবং আহত হয়েছে 121 জন। নিহতদের মধ্যে 11 জন সেনা সদস্য রয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করে পাকিস্তান। আরবি বুনিয়ানুম মারসুস এর বাংলা অর্থ সীসার প্রাচীর। এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।